বিঘ্নহর্তা গণেশ ভগবান গণেশের বিবাহ কলা বউকে বিয়ের আমন্ত্রণের জন্য শ্রী গণেশ। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। কেন দুর্গাপুজোয় কলা বউকে গণেশের স্ত্রী হিসাবে দেখা হয়? গণেশ ঠাকুরের বিবাহের গল্প হিন্দু পুরাণ অনুযায়ী গণেশ ঠাকুর ছিলেন জ্ঞান ও সিদ্ধির দেবতা, কিন্তু তার বিবাহ নিয়ে একটা অদ্ভুত কাহিনী রয়েছে। বলা হয়, যখন দেবগণ গণেশ ঠাকুরের জন্য স্ত্রী নির্বাচন করতে চাইছিলেন, তখন এক সমস্যা দেখা দেয়। গণেশ ছিল বিশাল দেহী এবং সর্বদা ভোজনপ্রিয়। অনেকেই মনে করতেন যে তাকে পাত্র হিসাবে গ্রহণ করতে নারীরা আগ্রহী হবে না। তবে এই সমস্যার সমাধান করতে তার মায়ের অনুরোধ ব্রহ্মা নিজে দুই দেবীকন্যাকে পাঠান, ঋদ্ধি ও সিদ্ধিকে। তারা গণেশের প্রতি ভক্তি অনুভব করেন এবং গণেশকে বিবাহ করেন। তাদের থেকেই গণেশের দুই পুত্র জন্ম নেয়, ক্ষেম ও লাভ। তাই গণেশ ঠাকুর মূলত ঋদ্ধি ও সিদ্ধি স্বামী হিসাবে পরিচিত। তাহলে কলা বউকে, এখন প্রশ্ন আসে, তাহলে দুর্গাপুজোয় যে কলা বউ পূজিত হয় তিনি কি গণেশের প্রকৃত স্ত্রী? না আসলে কলা বউ কোনো দেবীই নন, তিনি হলেন নবপত্রিকা, অর্থাৎ 9টি পবিত্র গাছের প্রতীক। তার মধ্যে কলা গাছ অন্যতম। প্রচলিত আছে যে প্রাচীন বাংলায় শস্য দেবী এবং উর্বরতার প্রতীক হিসাবে কলা গাছকে পূজা করা হয়। পরবর্তীতে দুর্গাপুজোর অংশ হিসাবেও নবপত্রিকাকে গণেশের স্ত্রী রূপে দেখা হয়, কারণ গণেশ শুভ ও সিদ্ধির দেবতা। এইভাবেই কলা বউ গণেশের স্ত্রী হিসাবে পরিচিত হলেও তিনি প্রকৃতপক্ষে উর্বরতা ও শুভ শক্তির প্রতীক। দেবতারা প্রত্যেকেই খুব সুন্দর দেখতে, কিন্তু গণেশ হলেন গজানন, তার হাতির মতন মুখ। তাই কার্তিকের থেকেও এই পুত্রের প্রতি মা বাবার স্নেহ একটু বেশি ছিল। গণেশ ও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে। কার্তিক ও মা বাবার সেবায় সদাই নিয়োজিত থাকত। দেবী হৈমবতী শঙ্করকে বললেন, ছেলেরা যুবক হয়ে উঠেছে, এখন তাদের বিয়ে দেওয়া উচিত। শিব বললেন, তুমি ঠিকই বলেছ, দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয়। তাহলে আগে বিয়ে দেব কার্তিক গণেশের চেয়ে রং তাহলে কার্তিককেই আগে বিয়ে দেব। এই হরপার্বতীর দুজনে মিলে একটা যুক্তি করলেন এবং সে মতে তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে এবং প্রণাম জানালেন। মহেশ্বর পুত্রদের বললেন, তোমরা দুজনেই আমাদের কাছে সমান। আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে, তারপরে যে আগে আসবে তাকে তার আগে বিয়ে হবে। বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন। তার ময়ূর বাহন আছে, তিনি চড়ে বসলেন। ময়ূরের পিঠের উপর উড়ে চলল ময়ূর। মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন, কারণ গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবে না। তার বাহন তো মূষিক, গণেশের ভার বহন করতে পারবে না, তাকে বয়ে নিয়ে যাবে কি করে? আর নিয়ে গেলেও কতটুকুনি বা নিয়ে যাবে? গণেশ চিন্তিত হয়ে পড়লেন। ভাবলেন, বাবা মার এই নিয়মের দ্বারাই দাদাই জয় হবে, কারণ আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। দাদাই জয়ী হবে, দাদারই আগে বিয়ে হবে। দাদাই নয় আগেই বিয়ে করুক, তারপরেই নয় আমি বিয়ে করব। আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না।
আর যদি হেঁটে যেতে যাই তাহলে তো হাঁপিয়ে পড়ব। গণেশ এইসব ভেবে বিষণ্ণ হয়ে পড়লেন। তারপর তার মনে পড়ল শাস্ত্রের কথা, পিতা মাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবীর প্রদক্ষিণের ফল লাভ হয়। এই কথা ভেবে তিনি মনে মনে প্রফুল্লিত হলেন। যত বিধি মেনে স্নান করে পিতা মাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পুজো করলেন। তারপর 7 বার প্রদক্ষিণ করলেন। জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন। পুত্রের কীর্তি দেখে হরপার্বতী তো খুবই খুশি হলেন। তারপরে গণেশ বললেন, হে পিতা, হে মাতা, আপনারা বলেছিলেন যে আগে পৃথিবীতে প্রদক্ষিণ করবে, তার আগে বিয়ে দেবেন। তাহলে আমার বিয়ে ব্যবস্থা করুন। শঙ্কর গণেশের সব কথা শুনলেন। বললেন, তুমি তো নিয়ম পালন করনি, তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব? তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করো, তারপরে। কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে, আর তুমি তো শুরুই করলে না। পিতার কথা শুনে গজানন বললেন, আমি তো 7 বার পৃথিবী প্রদক্ষিণ করেছি। এই যে আমি আপনাদের চরণ পুজো করে 7 বার প্রদক্ষিণ করলাম, এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না? আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে, তা কি পৃথিবী প্রদক্ষিণ হয়? পুত্রের প্রধান তীর্থ পিতা মাতা পাদপদ্ম, তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র। এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম, এতে পৃথিবী পরিক্রমা হলো না? আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্যকে মিথ্যা বলতে হয়? শিব পার্বতী গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন। তারা বললেন, গজানন, তুমি ঠিক বলেছ, বেদ বাক্য কখনো মিথ্যা হয় না। শিব বিশ্বরূপের কন্যা ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন। তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা, মনোরমা, সুবদনা। শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল, লতাপাতা, অলঙ্কার দিয়ে একটি সভাগৃহ সাজালেন। সেই বিয়েতে এলেন দেবতা, গান্ধর্ব, যজ্ঞ, ঋষিগণ। তারপরে সেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হলো। শুভক্ষণে সকল অতিথিরা আনন্দিত হলেন। গণেশও খুব খুশি হলেন। কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল ক্ষেম, আর বুদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র। গণেশের এই পুত্রের জন্ম হলো। এভাবেই গজাননের সংসার জীবন মহা আনন্দে কাটতে লাগলো। এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে। কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে। তোমাকে পৃথিবী প্রদক্ষিণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তার প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়েছেন। বিশ্বরূপের 2 কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখে আছে। বর্তমানে তার 2 সন্তান হয়েছে। আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে, বাবা মা অন্যায় করলে কি করবে? নিজে অন্যের কথা আর কি বলবো? মা যদি ছেলের হাতে বিষ তুলে দেয়, আর বাবা যদি ছেলেকে বিক্রি করে দেয়, আর রাজা যদি সব চুরি করে নেয়, তাহলে কার কাছে গিয়ে প্রতিবাদ করবে? দেখো, যার তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখাও উচিত নয়। আমি তোমাকে সব বললাম, এবার তোমার যা ইচ্ছা তাই করো। নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন। তারপর রেগে গিয়ে হরপার্বতীকে প্রণাম করলেন এবং চলে গেলেন তঞ্চ পর্বতের কাছে। হরগৌরী ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন, তুমি এইমাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছ,
এখন তোমার বিবাহ দেব, কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন? তখন কার্তিক রেগে গিয়ে বললেন, আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়েছেন, গণেশের বিয়ে দিয়ে দিলেন। এই কথা বলেই কার্তিক চলে গেলেন তঞ্চ পর্বতে। সেখানেই রয়ে গেলেন, পিতা মাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না। সেই জন্যই তো তার আর এক নাম হলো কুমারা। শাস্ত্রে আছে, কার্তিক পূর্ণিমার কৃত্তিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্বপাপ নষ্ট হয় আর সকল অভীষ্ট সিদ্ধ হয়, এইভাবেই সম্পূর্ণ হয়। বন্ধুরা, এই গল্প শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।